নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী পুণ্যস্নান উৎসবে পদদলিত হয়ে 10 জনের মৃত্যু, আহত অন্তত 25। অবহেলা ও অব্যবস্থাপনাকে দুষলেন পুণ্যার্থীরা। পুলিশের বেলের কাছা দইরা আমি খুঁড়ি দিয়ে উঠছি, কইছি ভাই আমার জান বাঁচান, আমার জান বাঁচান। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি থাকতো তাহলে কিন্তু মানুষ এই অবস্থা হয় না। স্থানীয় কমিটি এবং প্রশাসন যদি চতুর্দিকে কচুরিপানা আগ থেকে পরিষ্কার করতে, তাহলে লোকগুলা এইভাবে মারা যায় না। রাজঘাটের সামান্য একটু জায়গা তৈরি করে রাখছে যে এইখানে তোমরা আছো আর মরো। অভিযোগ অস্বীকার স্থানীয় প্রশাসনের। এই দুদিনের মানুষ একদিনে জড়ো হয়েছে, আবার বন্ধের দিন মানুষের পরিমাণ বেড়ে গেছে। ভবিষ্যতে কি কি করলে এই ধরনের ঘটনা না ঘটবে এগুলো আমরা চিন্তা করে আগামী বছরের আগে এই ব্যবস্থাগুলো আমরা নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি পারমিতাহীন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির হরতাল অবরোধ পুরোপুরি ব্যর্থ হয়েছে। 81 দিনের আন্দোলনে যা সম্ভব হয়নি তা আর হবে না, স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সিটি মেয়র পদ থেকে পদত্যাগ করে মঞ্জুর আলমের মনোনয়ন ফর্ম সংগ্রহ। ঢাকা দক্ষিণে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে নেওয়া হলো মনোনয়নপত্র। এমডিজির ক্ষেত্রে সফলতা অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শক্তিশালী ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে, মন্তব্য জাতিসংঘের। এবং রাজনৈতিক সহিংসতা আর জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পরও ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। লাগাতার হরতাল অবরোধেও পড়েনি নেতিবাচক প্রভাব। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসবে মানুষের ভিড়ে পদদলিত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে, এতে অন্তত 25 জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার জন্য অব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গাফিলতিকে দায়ী করেছেন পুণ্যার্থীরা। তবে অভিযোগ অস্বীকার করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এছাড়া ঘটনা তদন্তের প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজকে সঙ্গে নিয়ে ওমর ফারুকের প্রতিবেদন। পুণ্যস্নানে যোগ দিতে এসে নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদে পদদলিত হয়ে মারা গেলেন 10 জন। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠা পরিবেশের মধ্যেও অনুষ্ঠানের অব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছিল পুণ্যার্থী এবং আয়োজকদের মধ্যে। মানুষ মৃত্যুর পরে তারা সুশৃঙ্খলা করছে, এই সুশৃঙ্খলা যদি আগে করে মানুষের যে ঘাট দেয় পুলিশেরা, এই জামটাও পড়ে না, এই মানুষের মধ্যে মানুষের ভিড়ে ফেলা। স্থানীয় কমিটি এবং প্রশাসন যদি চতুর্দিকে কচুরিপানা আগ থেকে পরিষ্কার করতে, তাহলে লোকগুলা এইভাবে মারা যায় না। রাজঘাটের সামান্য একটু জায়গা তৈরি করে রাখছে যে এইখানে তোমরা আছো আর মরো। অবৈধ দখলদারকে উচ্ছেদ করে যদি তীর্থযাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যে তীর্থ করার সুযোগ করে না দেয়, তাহলে আগামীতে এটা তীর্থস্থান হিসেবে চিহ্নিত হবে না, এটা মরণ ভাত হিসেবে চিহ্নিত হবে। ছড়িয়ে ছিটিয়ে থাকা নারী পুরুষের জুতো, জামা আর নিত্য ব্যবহার্য এসব সামগ্রী দেখে কিছুটা হলেও আঁচ করা যায় কি ঘটেছিল এখানে। লাঙ্গলবন্দ বাজারের পাশেই লোহার সেতু, আর এর কাছে পুণ্যস্নানের জন্য বানানো 15টি ঘাটের একটি রাজঘাট। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার ভোর 6টার দিকে ব্রিজটি ভেঙে গেছে এমন গুজব ছড়িয়ে পড়ে হাজারো পুণ্যার্থীর মধ্যে। তখনই হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যান 10 জন, অন্তত 25 জন আহত হন। ব্রিজের উপরে কিছু 7-8 জন লোক জোরে জোরে চিল্লে বলতে শুরু করলো যে এখানে ব্রিজ ভেঙে গেছে, আপনারা জলদি পালান। পুলিশের বেলের কাছা দইরা আমি খুঁড়ি দিয়ে উঠছি, কইছি ভাই আমার জান বাঁচান, আমার জান বাঁচান। পুলিশ তো বলেছিল তখন তারা তখন নিয়ন্ত্রণে আনতে পারছে না, তারাকে বারবার করে বলা হয়েছে নিয়ন্ত্রণে আগাইছে না। এদিকে মর্মান্তিক এ ঘটনার রেশ পড়তে দেখা যায়নি পুণ্যস্নান অনুষ্ঠানে। পুণ্যার্থীদের মতো স্থানীয় সংসদ সদস্য নানা অনিয়মের অভিযোগ তোলেন। এখানে সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়ে গেছে, আমার এখানে কিছু অবৈধ দখলধারী এখানে রাস্তাঘাট দখল করে রেখেছে। তবে রাস্তা প্রশস্ত থাকা উচিত ছিল, রাস্তা যেন ভবিষ্যতে প্রস্তুত থাকে, এই জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি।
তবে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করেছে জেলা প্রশাসন। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। আনুষ্ঠানিকতা শেষে নিহতদের লাশ তুলে দেওয়া হয়েছে তাদের স্বজনদের কাছে। ভবিষ্যতে কি কি করলে এই ধরনের ঘটনা না ঘটবে এগুলো আমরা চিন্তা করে আগামী বছরের আগে এই ব্যবস্থাগুলো আমরা নেব। সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নানে যোগ দিতে প্রতি বছর দেশ বিদেশের প্রায় 10 লাখ মানুষ নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদের তীরে জড়ো হন বলে জানিয়েছেন আয়োজকরা। ওমর ফারুক, রাজঘাট, লাঙ্গলবন্দ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নান উৎসবে পদদলিত হয়ে নিহত মা, ছেলে এবং মাদারীপুরের কলেজ শিক্ষক নিহতের ঘটনায় তাদের গ্রামের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম। বিকেলে নিহত নিত্য কুমার দাস ও তার মা মালতী দাসের মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জের জাবরায় পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ভোরে লাঙ্গলবন্দ বাজারের পাশে লোহার সেতু ভেঙে গেছে এমন গুজবে হুড়োহুড়ি শুরু করে পুণ্যার্থীরা। এ সময় পদদলিত হয়ে মারা যান নিত্য কুমার দাস ও তার মা মালতী দাস। এদিকে একই ঘটনায় নিহত কলেজ শিক্ষক নকুল চন্দ্র ঘোষের মরদেহ মাদারীপুরের তার বাসভবনে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীরা। তিনি চরমুগুরিয়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার মৃত্যুতে কলেজের পরিচালনা পর্ষদ সহ শিক্ষক শিক্ষার্থীরা শোক প্রকাশ করেন। এদিকে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অষ্টমী পুণ্য স্নানে গিয়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় সকাল 9টার দিকে ব্রহ্মপুত্র নদের থানা ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র অন্তর দাস। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা 11:30টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে। অন্তরের মৃতদেহ শহরের নওমহল এলাকায় নিজ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না তাদের আহাজারি। বিএনপির আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 81 দিন হরতাল অবরোধ করে যা হয়নি ভবিষ্যতেও তা আর হবে না। তিনি বলেন, বিএনপি যাদের উপর ভরসা করে বসেছিল তারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনস মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট এবং দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর দূরদর্শিতার কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। তিনি এই বাঙালির ভাগ্য পরিবর্তনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। বিএনপি জামাতের হরতাল অবরোধের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, মানুষ মারা গেলে বিএনপি নেত্রীর কিছু যায় আসে না, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। 21শে ফেব্রুয়ারি তিনি শহীদ মিনারে গেলেন না। 26শে মার্চ তিনি স্মৃতিসৌধে যে সেখানেও সম্মান দেখালেন না। ওনার পার্টির লোক বলে বাচ্চাকে ওনাকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে। ওনাকে কে অবরুদ্ধ করে রেখেছে? উনি বাড়ি ছেড়ে অফিসে যেয়ে বসে আছেন। ওই অফিসে বসে আছেন কেন? মানে শেখ হাসিনাকে হত্যা না করে উনি ঘরে ফিরবেন না, এটা হলো তার মূল কথা। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি জামাতের গণহত্যা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। 81 দিনেই যদি আক্কেল থাকে, নিশ্চয়ই বিএনপি নেত্রীর সেই আক্কেলের গোড়ায় পানি পেয়েছে যে 81 দিনে যা চেয়েছিলেন করতে পারে নাই, কাজে আর পারবেন না। চরমভাবে তিনি যে ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতা থেকে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। উনি আর কার দিকে মুখ করে বসে থাকবেন? ও যাদের দিকে মুখ করে বসেছিলেন সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার এখন আর কেউ নাই। দেশে জঙ্গিবাদ দমনে যে কোনো আঘাত মোকাবেলায় প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজে মৃত্যু নিয়ে আমার কোনো ভয় নেই। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আজ সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। কেউ কেউ জমাও দিয়েছেন মনোনয়ন ফর্ম। ঢাকা দক্ষিণে মেয়র পদে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার আইনজীবী। ঢাকা উত্তরে মেয়র পদে জাসদ নেতা এবং অভিনয় শিল্পী নাদের চৌধুরী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের পক্ষে তার আইনজীবী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ পর্যন্ত ডিসিসি উত্তরে
মেয়র পদের জন্য ২৬ জন এবং কাউন্সিলর পদের জন্য ৬৫৫ জন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে মেয়র পদে 2 জন জমাও দিয়েছেন। আচরণবিধি লঙ্ঘনের জন্য উত্তরে 23 এবং দক্ষিণে 63 জন প্রার্থীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। ফর্ম বিতরণ ও জমা নেওয়ার শেষ দিন আগামী 29 মার্চ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 28 এপ্রিল ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এম মঞ্জুর আলম। প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এম মঞ্জুর আলম মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। এ সময় বিএনপি নেতা আব্দুল্লাহ নোমান সাংবাদিকদের জানান, 20 দলীয় জোটের পক্ষ থেকে মঞ্জুর আলমকে মেয়র পদে সমর্থন দেওয়া হয়েছে। এর আগে মঞ্জুর আলম দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে হযরত শাহ সুফি আমানত খানের মাজার জিয়ারত করেন। গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির লক্ষ্যে বিএনপি জামায়াতের নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বৈঠকের পর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আনিসুল হক এবং সাঈদ খোকনকে পূর্ণ সমর্থন দিয়ে দলের নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম সহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভানেত্রী সহ আওয়ামী লীগ থেকে সমর্থন করেছেন ঢাকা দক্ষিণের সিটি প্রার্থী হিসাবে সাঈদ খোকন এবং উত্তরের প্রার্থী হিসেবে জনাব আনিসুল হক সাহেবের সমর্থন করেছেন। আমাদের প্রার্থী জয়লাভ করতে পারে সেই ব্যাপারে সকলে কাজ করবেন। পাশাপাশি এই নির্বাচন, স্থানীয় নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং শান্তিপূর্ণভাবে হয়, নির্ভয়ে নির্বিঘ্নে সকল ভোটাররা যাতে ভোট দিতে পারে সেই ব্যাপারে দলের সকল নেতাকর্মী প্রশাসনকে সে ব্যাপারে সব রকম সহায়তা যাতে করেন সেই নির্দেশনা দিয়েছেন। যত কঠিনই সমস্যা থাকুক, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহায় থাকলে সমস্ত সমস্যা মোকাবেলা করে আমার প্রাতঃপিতা যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন মানুষের জন্য, আমিও ইনশাআল্লাহ সেভাবে নিজেকে উৎসর্গ করব। স্বাধীনতার পক্ষে আমরা সবাই, স্বাধীনতার ফ্ল্যাগ আপনি যেমনি, আমিও তেমনি, আপনিও তেমনি। লেটস ওয়ার্ক টুগেদার, লেটস ওয়ার্ক ফর এ গুড, বেটার অ্যান্ড এনলাইটেন ঢাকা। আমার স্লোগান হলো, এই সমস্যা অনেক বছরে চিহ্নিত, এবার হোক সমাধান যাত্রা। ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোভাব এখনও ইতিবাচক বলে মন্তব্য করে রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ বলেছেন, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি। রাতে নাগরিক কমিটির 8 সদস্যকে নিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনও সিটি নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাব্যতা নিয়ে কথা বলেন। আমরা দীর্ঘ আলোচনা করেছি, অনেকগুলো বিষয় নিয়েই আলোচনা করেছি এবং মোটামুটিভাবে অপেক্ষায় আছি আমরা, যেমন তেমনি দলও বিএনপি তারাও নির্বাচনের জন্য অপেক্ষা, সুষ্ঠু পরিবেশে অপেক্ষা করছেন। যে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে কিনা এবং সেইটা দেখাবার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আর যদি সুষ্ঠু না হয় এবং আমাদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর উপর দিয়ে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ শুরু করার পরেও হতে পারে। রাত 11টার সময় আরো থাকছে। রাজধানীর দক্ষিণখান থেকে আরজেস গ্রেনেড বিস্ফোরক সহ 4 জেএমবি সদস্য আটক। ছিল বড় ধরনের নাশকতার পরিকল্পনা, দাবি র্যাবের। বাংলাদেশ শক্তিশালী এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান এলিয়াসন। পাশাপাশি বাংলাদেশকে জাতিসংঘের একটি
মডেল রাষ্ট্র হিসেবে উল্লেখ করে সময় টেলিভিশনকে তিনি জানান, স্বাধীনতার ৪৪তম বছরে পা দেয়া দেশটি মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বাংলাদেশের প্রশংসা করেন G77 এবং চীন গ্রুপের চেয়ারম্যান কিংসলি মামাবোলো। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান এলিয়াসন। তিনি কেক কেটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করেন। এই সময় তিনি আশা প্রকাশ করেন, সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ নিজেকে জাতিসংঘের একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। আমরা দেখতে পাচ্ছি দেশটি কেবল মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই কাজ করছে না, বরং একটি শক্তিশালী ও সবার অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথেও এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যতের পথ বেছে নেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সংগঠন G77 এবং চীন গ্রুপের চেয়ারম্যান কিংসলি মামাবোলো। সময় টেলিভিশনকে তিনি জানান, দক্ষিণ এশিয়ার উন্নয়নে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ কঠোর সংগ্রাম করছে। বাংলাদেশ সবসময় আমাদের পাশে ছিল, এজন্য আমরা কৃতজ্ঞ আর তাদের উন্নয়নে আমরা গর্বিত। অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় গত 6 বছরে দ্বিগুণ হয়েছে। পাশাপাশি জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অধিকাংশ ক্ষেত্রে এরই মধ্যে সফলতা অর্জন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 193টি দেশের রাষ্ট্রদূত। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিদের সম্মানে অভ্যর্থনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সময় সংবাদ, নিউ ইয়র্ক। অযথা শর্ত না দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউশনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই নির্বাচনে অংশ না নেওয়ার মতো ভুল করলে বিএনপি নামের দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের সাথে যদি কোনো আলোচনা হয়, অর্থাৎ একটা সংস্কৃতি চালু হবে, মানুষ পুড়িয়ে মারলে আলোচনা করা যায়, দাবি আদায় করা যায়, এই সংস্কৃতি আমরা চালু হতে দিতে রাজি না। পরিষ্কার কথা বলে আচ্ছা, সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করেছে, তারা নির্বাচনে আসবেন, আমরা আশা করি নির্বাচনে আসবেন। তাদের একটা সম্মানজনক ট্রানজিট তারা খুঁজছিলেন, সেই ট্রানজিট তারা পেয়েছেন। আমরা আশা করি তারা ওখানে এই নির্বাচনে তারা আসবেন। যদি না আসেন, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে না এসে যে ভুলটা করেছেন, আরেকটি ভুল তিনি করবেন। ওই ভুলের খেসারত তিনি দিচ্ছেন। আর এখন যদি যেই ভুল করবেন, এই ভুলের খেসারতে বিএনপি নামক দলটির বিলুপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ফিরিয়ে দেয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। সন্ধ্যায় গুলশানের সালাউদ্দিন আহমেদের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানা ছাড়াই অনেক বিএনপি নেতা কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা আইনসঙ্গত নয়। এ সময় ঢাকা বার অ্যাসোসিয়েশন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন বিএনপিপন্থী আইনজীবী উপস্থিত ছিলেন। রাজধানীর দক্ষিণ খানের মোল্লারটেক এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির 4 সদস্যকে আটক করেছে র্যাব। এলাকায় জঙ্গিদের গোপন বৈঠক চলছে, এই খবরে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালায় র্যাব। এ সময় বাড়ির 3টি কক্ষে তল্লাশি চালিয়ে আরজেস গ্রেনেড, পেট্রোল ও হাত বোমা সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়। জঙ্গিরা সেখানে এসব অস্ত্র মজুত করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে র্যাব। ব্যবসায়ী পরিচয়ে ছদ্মনামে 1 মাস আগে আটককৃতদের দলনেতা আব্দুর রাজ্জাক বাড়িটি ভাড়া নেয় বলে জানিয়েছেন বাড়ির মালিক।
2013 সালের ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি প্রশাসনের রদবদলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। লাগাতার হরতাল অবরোধেও তেমন নেতিবাচক প্রভাব পড়েনি জেলায়। স্বাভাবিক অবস্থা ফিরে আসায় উচ্ছ্বসিত স্থানীয়রা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় জেলায় শান্তি ফিরে এসেছে। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর 2013 সালের 28 ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত হয়ে ওঠে সাতক্ষীরার রাজনৈতিক পরিস্থিতি। গাছ ফেলে সড়ক অবরোধ, বাড়িঘর ভাঙচুর, হত্যা লুট সহ ধ্বংসযজ্ঞ চালায় জামায়াত শিবির। কার্যত সারা দেশ থেকে অবরুদ্ধ হয়ে পড়ে সাতক্ষীরা। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে ওই বছরের ফেব্রুয়ারি থেকে 2014 সালের এপ্রিল পর্যন্ত রাজনৈতিক সহিংসতা ও কথিত বন্দুকযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের 54 জন নেতাকর্মী নিহত হয়। এ অবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয় প্রশাসনে। শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। পুলিশের দাবি, এরপরই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। মাঝে মধ্যে কোনো কোনো পত্রপত্রিকায় দেখে থাকি যে বিভিন্ন হত্যা গুমের কথা বলা হচ্ছে, যা সাতক্ষীরার বাস্তবতার সাথে কোনোই মিল নেই। প্রায় 1 বছর ধরে বেশ শান্ত জেলার রাজনৈতিক পরিস্থিতি। চলমান হরতাল অবরোধের মাঝেও অনেকটা স্বাভাবিক জনজীবন। আমরা জামাত শিবিরের তাণ্ডব থেকে সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িকে অগ্নিসংযোগ এবং ভাঙচুর থেকে আমরা অনেক ভালো আছি। এখন 1 বছরের ভিতরে আমরা কখনো কোনো হরতালের কোনো চিত্র টের পাই নাই। এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, তারা আর জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চান না। আমরা আশা করি যে সাতক্ষীরায় আর জঙ্গিবাদ বা সন্ত্রাস জামাত শিবির বিএনপির দ্বারা আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে। অন্যদিকে জেলা প্রশাসক বলছেন, প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রয়াসে ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। সারা দেশের সার্বিক রাষ্ট্র পরিস্থিতি কম্পারেটিভ স্টাডি, তাতে করে আমরা সর্বোচ্চ অবস্থানে আছি। এটি কিন্তু আসলে সামগ্রিকভাবে এই এলাকাবাসী বা সাতক্ষীরাবাসীর প্রচেষ্টা। হরতাল অবরোধের মাঝেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, 2014-15 অর্থ বছরে স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 164 কোটি টাকা, যা গত 6 মাসেই অর্জন হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। বিশ্বকাপের পুরো আসরে অপ্রতিরোধ্য থেকে সেরা দল হিসেবে ফাইনালে নিউজিল্যান্ড। চোখ তাদের এখন ইতিহাস গড়ে প্রথমবার শিরোপা জয়ের। অন্যদিকে আসরে একবারই হেরেছে অস্ট্রেলিয়া, তাও আবার কিউইদের কাছে। সেই হারের শোধ নেয়ার সঙ্গে অজিরাও চাইছে রেকর্ড গড়ে 5ম শিরোপা জিততে। দু দলের স্বপ্নিল রোড টু ফাইনালের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসরের শুরুতে খুব একটা আলোচনায় ছিল না নিউজিল্যান্ড, অথচ বিশ্ব আসরে অপরাজিত দল হিসেবে ফাইনালের মঞ্চে ব্ল্যাক ক্যাপসরা। এখন পর্যন্ত প্রতাপের সাথে খেলেই রোড টু ফাইনালের গল্প লিখেছে কিউই পাখিরা। উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 98 রানের জয় দিয়ে শুরু বিশ্বকাপ মিশন। স্কটল্যান্ডের বিপক্ষে 3 উইকেটের জয়, আর ওয়েলিংটনে ইংলিশদের পাত্তাই দেয়নি তারা, জিতেছিল 8 উইকেটে। পরের ম্যাচটি ছিল অজিদের বিপক্ষে রোমাঞ্চ আর রুদ্ধশ্বাসের। সেই সহজ ম্যাচ কঠিন করে নাটকীয়ভাবে কিউইরা জিতেছিল 1 উইকেটে। এরপর আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হয়ে জিতলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিন্তু কিউইদের অনেক কষ্ট করতে হয়েছে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে। গ্রুপ পর্বে টানা জয়ে কোয়ার্টার ফাইনালে ক্যারিবীয়দের বিপক্ষে ফেভারিট হিসেবেই ম্যাচ জিতে 143 রানের বিশাল ব্যবধানে পরে ওঠে সেমির মঞ্চে, যেখানে ইতিহাসে 6 বার উঠে বারবারই বিদায় নিতে হয়েছে বাজে অভিজ্ঞতা নিয়ে। কিন্তু লাকি 7 সেমিতে এসে সেই ইতিহাস উল্টে দিয়ে পটিয়াদের কাদায় তারা। অন্যদিকে আসরে হট ফেভারিট অস্ট্রেলিয়া বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে 111 রানের বড় জয় দিয়ে শুরু করে বিশ্বকাপ মিশন। পরের ম্যাচে বৃষ্টির কারণে বাংলাদেশের সাথে পয়েন্ট ভাগাভাগি করে অজিরা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও মাইকেল ক্লার্কের দল হেরে যায় নিউজিল্যান্ডের কাছে, তাই পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবেই উঠছে কোয়ার্টার ফাইনালে। পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টারে 6 উইকেটে জয় পাওয়ার পর সিডনিতে ক্রিকেটীয় আর প্রশাসনিক প্রভাবশালী ভারতের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে সপ্তমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় টিম অস্ট্রেলিয়া।
শেষ 48টি ম্যাচ, বিদায় 12টি দেশের। বাকি এক ম্যাচে দুই দেশের মধ্যে কে হাসবে শেষ হাসি? অস্ট্রেলিয়া কি পঞ্চমবারের মতো উঁচিয়ে ধরবে বিশ্বকাপের স্বপ্নীল ট্রফি, নাকি রূপকথার জন্ম দিয়ে নিউজিল্যান্ড জিতবে প্রথম বিশ্বকাপ? এর উত্তরটা হয়তো ক্রিকেট বিধাতাই লুকিয়ে রেখেছেন মেলবোর্নের ক্রিকেট ক্যানভাসে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ফ্রান্সে বিধ্বস্ত জার্মান উইংস বিমানের কো পাইলট আন্দ্রেয়াস লুবিৎস তার অসুস্থতার কথা বিমান কর্তৃপক্ষের কাছে গোপন করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটররা। লুবিৎসের বাড়ি তল্লাশি করে তার অসুস্থতার কথা জানতে পারেন তদন্ত কর্মকর্তারা। তবে সেটি কি ধরনের তা এখনো গণমাধ্যমকে জানানো হয়নি। তবে লুবিৎসের কর্মকাণ্ডে ধর্মীয় বা রাজনৈতিক প্রভাব ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রসিকিউটররা। তার আত্মহত্যার প্রবণতা ছিল কিনা সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। তবে জার্মান গণমাধ্যম জানিয়েছে লুবিৎস মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। মঙ্গলবার 150 যাত্রী নিয়ে ফ্রান্সের আল্পস পর্বতে বিধ্বস্ত হয় জার্মান উইংসের একটি বিমান। বিমানের ব্ল্যাক বক্স থেকে উদ্ধার করা উপাত্তের ভিত্তিতে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন বিমানের কো পাইলট আন্দ্রেয়াস লুবিৎস ইচ্ছাকৃতভাবে বিমানটি ভূপাতিত করেছেন। এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে বাছাই পর্বের বাধা টপকানোই এখন কঠিন হয়ে গেল বাংলাদেশের যুবাদের জন্য। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আক্রমণে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে সিরিয়া। ম্যাচের মাত্র 5 মিনিটের মাথায় ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় সিরিয়া, আর সেখান থেকেই স্বাগতিক গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে 1-0 গোলের লিড এনে দেন স্ট্রাইকার ওমর খারবেন। এর 9 মিনিট পরে আবারও ফ্রি কিক থেকে হেডে বল বাংলাদেশের জালে জড়ান আমব্রো জেনিয়াত। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে বাংলাদেশের নাহিদ নিজেদের ডি বক্সের মধ্যে হাত দিয়ে বল থামালে পেনাল্টি পায় অতিথিরা, যা থেকে গোল করে দলকে 3-0 লিড এনে দেন ওমর খারবেন। ম্যাচের 80 মিনিটে দারুণ একটা আক্রমণ থেকে সিরিয়াকে 4-0 গোলে এগিয়ে নেন স্ট্রাইকার মাহমুদ আল মাওয়াজ। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিরিয়া। রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে অষ্টমী পুণ্য স্নান উৎসবে পদদলিত হয়ে 10 জনের মৃত্যু, আহত অন্তত 25, অব্যবস্থাপনাকে দুষ্টান পুণ্যার্থীরা। বিএনপির হরতাল অবরোধ পুরোপুরি ব্যর্থ হয়েছে। 81 দিনের আন্দোলনে যা সম্ভব হয়নি তা আর হবে না, স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। উত্তর দক্ষিণ সিটি নির্বাচনে আনিসুল খোকনের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে লড়তে পদত্যাগ করে মনোনয়ন ফর্ম নিলেন মঞ্জুর আলম। এমডিজির ক্ষেত্রে সফলতা অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শক্তিশালী ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে, মন্তব্য জাতিসংঘের। এবং রাজনৈতিক সহিংসতা আর জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। লাগাতার হরতাল অবরোধেও পড়েনি নেতিবাচক প্রভাব। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tk। সঙ্গে থাকুন সময়।